30% থেকে 5% চলে এসেছে মুক্তিযোদ্ধা কোটা এবং 2% অন্যান্য, যেটা হচ্ছে প্রতিবন্ধী, উপজাতি এবং তৃতীয় লিঙ্গের জন্য। এই রায় নিয়ে আমার প্রতিক্রিয়া হচ্ছে মিশ্র। মিশ্র বলতে প্রথমত এটা হচ্ছে আন্দোলনকারীদের একটা বিজয়। বা আমি বলব যে আন্দোলনকারীরা বা সবাই, আমরা সবাই মিলে যে লড়াইটা করছি, আমাদের বিজয়ের সূচনা হলো। সরকার পিছু হটেছে। কারণ এর আগে সরকারের পক্ষ থেকে প্রধান বিচারপতি পর্যন্ত বলেছেন যে রাস্তার আন্দোলনে আদালতের রায় বাতিল হয় না। কিন্তু প্রমাণিত হলো জনগণের আন্দোলনে, রাস্তার আন্দোলনে আদালতের রায় বাতিল হয়। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশে যেই কথাটা একটু সবাই বলে, আদালত বলে যে আদালত অবমাননা হবে, এই হবে, সেই হবে। আদালত কিন্তু কোনো রাষ্ট্রের সার্বভৌম প্রতিষ্ঠান না। আদালতের উপরেও একটা সার্বভৌম প্রতিষ্ঠান হচ্ছে, সেটা হলো জনগণ। জনগণের যে মতামত, আপনার রাষ্ট্রের মালিক জনগণ, সেই জনগণ যেটা চাইবে সেটাই কিন্তু আপনাকে মেনে নিতে হবে। সেটা আদালত হোক, নির্বাহী বিভাগ হোক, যেই বিভাগই হোক। তো আমি বলব যে প্রধান বিচারপতির যে বক্তব্যটা ছিল, পাশাপাশি আওয়ামী লীগের নেতাদের যে বক্তব্যটা ছিল যে রাজপথের আন্দোলনে আ আদালতের রায় পরিবর্তন হয় না। এই রায়ের মাধ্যমে কিন্তু তারা যে মিথ্যা কথা বলেন রাষ্ট্র পরিচালনায়, তারা যে প্রতারণার আশ্রয় নেন, প্রধান বিচারপতির মতো একটা পজিশন থেকে যখন সঠতার আশ্রয় নেন, সেটাকে কিন্তু আমাদের এই যে প্রতিরোধ যোদ্ধা, মুক্তিকামী জনতা বদলে দিয়েছে। এটা আমাদের জয় নিঃসন্দেহে। এবং আমি মনে করি এটা আমাদের বিজয়ের সূচনা। মানে আমরা যে এগিয়ে যাচ্ছি ধাপে, ধাপে। যেকোনো একটা রাজনৈতিক সংগ্রাম বা বিপ্লবে তো নানা ধাপে বিজয় অর্জিত হয়। আমি মনে করি আমাদের প্রাথমিক ধাপে বিজয় অর্জিত হয়েছে। কিন্তু এখনই রাজপথ ছাড়া যাবে না। লড়াই চালিয়ে যেতে হবে। কেন? কারণ এই আদালতে কিন্তু আমাদের আংশিক দাবি মেনে নেওয়া হয়েছে আন্দোলনকারীদের। কারণ এই আদালতে যে ৫% করা হয়েছে বা ২% করা হয়েছে, মনে রাখতে হবে এটা কিন্তু ১ম ও ২য় শ্রেণীর চাকরির ক্ষেত্রে এই সংস্কারের প্রস্তাব দিয়েছে আদালত। কিন্তু বৈষম্য নিরসন বিরোধী যে আন্দোলন বা কোটা সংস্কারের যে আন্দোলন, তারা কিন্তু ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণী বা চাকরিতে সব ধরনের কোটা এবং বৈষম্য বিলোপের দাবি জানিয়েছে। আদালতের রায়ে কিন্তু ৩য় ও ৪র্থ শ্রেণীর এই কোটা পদ্ধতি সম্পর্কে কিছু বলা হয়নি। আপনারা জেনে অবাক হবেন, যেটা আমিও জানতাম, আপনারাও হয়তোবা জানেন, অবাক হওয়ার কিছু নেই। ৩য় ও ৪র্থ শ্রেণীতে ৯০% কোটার মাধ্যমে নিয়োগ করা হয়। এই যে মুক্তিযোদ্ধা, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলিয়ে ৫৬% কোটা আছে। এর সঙ্গে ৩০% নারী কোটা, ৫% পোষ্য কোটা। আপনার ৩য় ও ৪র্থ চাকরিতে কেবলমাত্র ১০% মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। সরকার কিন্তু এই জিনিসটা নিয়ে কথা বলে নাই, আদালতও কথা বলে নাই। তারা মনে করেছে যে ১ম ও ২য় শ্রেণীর চাকরির কোটা সংস্কার করলেই হয়তোবা আন্দোলনকারীরা ভুলে যাবে এবং এটা বুঝে যাবে। এইখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই জিনিসটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমি যেটা জানি, সর্বশেষ আমার কথা হয়েছে ঢাকায়। আন্দোলনকারীরা কিন্তু বলেছে যে তাদের যে সরি, তাদের যে ৮ টি বা ৯ টি দাবি উত্থাপিত হয়েছিল, সেইখানে কেবল ১ টি দাবি মেনে নিয়েছে আদালত। বাকি দাবিগুলো মেনে নেয়নি। সেখানে আছে প্রধানমন্ত্রী জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারপরে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, আরো ২-১ জন মন্ত্রী পদত্যাগ করতে হবে এবং এই মানুষ হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আরো অনেক দাবি আছে। এবং আমি মনে করি এই আন্দোলন কিন্তু এখন আর কোটা সংস্কার আন্দোলনে সীমাবদ্ধ নাই। গত কয়েকদিনে সরকার এবং সরকারের বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি এবং তাদের যে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা বাহিনী সারা দেশে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, বিশেষ করে ঢাকা শহরে গণহত্যা চালিয়েছে। এটার কারণে কিন্তু এখন সবাই এক দফা দাবিতে চলে গিয়েছে। যেটা বলা হয়েছে যে সরকার পতনের আন্দোলন। আমি আজকেও একজন বিএনপির ঊর্ধ্বতন সিনিয়র নেতার সঙ্গে কথা বলেছি, অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। উনারা আমাকে জানিয়েছেন যে তারা সর্বাত্মক সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন এবং তারা এটাকে জাতীয় আন্দোলন হিসেবে বিবেচনা করছেন। তারা বলছেন যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শুধু কোটা সংস্কার না, আমাদের এই রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এই রাষ্ট্র সংস্কার করতে হলে এই যে আমাদের দেশবিরোধী যে সরকার আছে, এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাতে হবে। তারা আহ্বান জানিয়েছেন সারা দেশের মানুষকে এই আন্দোলনে যোগ দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এবং নতুন যে লড়াই, দেশ গঠনের যে নতুন লড়াই, নতুন প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত হওয়ার জন্য। এটা হচ্ছে একটা আপডেট। আর সর্বশেষ আমার কাছে একটা তথ্য আছে যে গতকাল মধ্যরাত্রে সেনাবাহিনীর লগ এরিয়া কমান্ডারদের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা কিছু, কিছু সিদ্ধান্ত নিয়েছে। আমি জানতে পেরেছি আমাদের সেনাবাহিনীর সূত্রে। সেই সিদ্ধান্তগুলো হচ্ছে, প্রথমত সেনাবাহিনী অত্যন্ত ক্ষুব্ধ। পুলিশ যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করছে তারা এটা পছন্দ করছে না। তারা এতে হতাশ এবং তারা সিদ্ধান্ত নিয়েছে পুলিশের সঙ্গে এই সেনাবাহিনী কাজ করবে না। কারণ
এরকম বিষয়টা হচ্ছে যে ধরেন গতকাল সেনাবাহিনী নেমেছে, সেনাবাহিনী কিন্তু জনগণের উপর হামলা করেনি। সেনাবাহিনীর উপরও আন্দোলনকারীরা হামলা করেনি। কিন্তু পুলিশ, বিজিবি, র‍্যাব নির্বিচারে মানুষের প্রতি গুলি করছে। গতকালও ৪০ জনের মৃত্যুর হিসাব পাওয়া গিয়েছে। আজকেও আমি যখন কথা বলছি আপনাদের সঙ্গে, তখন শেষ খবর পাওয়া পর্যন্ত বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি, শনিরাখড়া, উত্তরা ওই অঞ্চলে জনগণ পথে আছে। মানুষজন এখনো রাস্তায় আছে, আন্দোলন করছে এবং মানুষের প্রতি এই পুলিশ, র‍্যাব, বিজিবি কিন্তু গুলি ছুড়ছে। তো সেই অবস্থা থেকে সেনাবাহিনী এই হত্যার দায় নিতে চায় না। তারা সেই বৈঠকের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন। আমরা যার সঙ্গে কথা বলেছি তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি আ ওই সূত্রটি বলছে যে সেনাবাহিনী বর্তমান যে আমাদের রাজনৈতিক অবস্থা, যে আমরা একটা উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মধ্যস্থতার প্রস্তাব দেয়া হয়েছে। তারা বলেছে যে সেনাবাহিনী প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে এই অবস্থার নিরসনের জন্য একটা মধ্যস্থতার উদ্যোগ নিতে পারে এবং তাদের প্রস্তাব হচ্ছে সেই মধ্যস্থতা আওয়ামী লীগকে এবং সরকারকে মেনে নিতে হবে। এটা তারা জানিয়েছেন সামরিক সচিবের মাধ্যমে। এর পাশাপাশি ওই সূত্রটি বলছে যে সেনাবাহিনী এখন মূলত ৩ ভাগেই বিভক্ত। এক ভাগ যারা সরকারের পক্ষে আছে, এরা গুটি কতক ৭-৮ জন আর্মি অফিসার, সেনাপ্রধান আর আশেপাশে যারা আছেন বা সামরিক কর্মকর্তারা, তারা সরকারকে সমর্থন করতে চাইছেন। কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল বা ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের যে নেতাকর্মীরা অফিসাররা আছেন, তাদের কিন্তু মোটামুটি সবাই নিরপেক্ষ একটা অবস্থানে সেনাবাহিনীকে রাখতে চাইছেন। তারা সংঘাতে বা এর মধ্যে সেনাবাহিনীকে যুক্ত করতে চাইছেন না। এর পাশাপাশি জুনিয়র অফিসারদের মতামত হচ্ছে যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে পদক্ষেপ নিতে হবে এবং সেটা জনগণের পক্ষে। এটাই আমি মোটামুটি আজকের সকালের আমার কাছে যে আপডেট আছে, আমি কথাবার্তা বলে যেটা শুনতে পেরেছি আরকি। জি, ডক্টর মারুফ আপনি বলছেন যে ওদের কিছু যে শর্তগুলো আছে সেখানে আছে যে মন্ত্রীদের কিছু মন্ত্রীর পদত্যাগ চাইছে। কিন্তু ওরা হুম। সরকারি পদত্যাগ মানে সরকারের পদত্যাগ হ্যাঁ, এর এক ব্যাপারে দফাতেও আছে। ওরা সরকারের এখানে হচ্ছে যে বিচ্ছিন্নভাবে, এখানে হয়েছে কি কোটা সংস্কার আন্দোলন কিন্তু একটা জন আন্দোলন। এইখানে কিন্তু সবাই বলছে যে আমাদেরকে কি বলে যে কোটা সংস্কার আন্দোলনে এখন আর বিষয়টা সীমাবদ্ধ নাই। যেইভাবে মানুষ হত্যা করা হয়েছে, মারা হয়েছে, এই সরকারের আমরা বিদায় চাই বা পদত্যাগ চাই। যেমন গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্স আছে। ওরা ওদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে যে এখন দেশে নেটওয়ার্ক নেই। আমরা ওইভাবে সংঘবদ্ধ হতে পারছি না। ইন্টারনেট নেই, টেলিফোন নেই। তারা বলেছে যে ইন্টারনেট, টেলিফোন চালু হলেই সর্বাত্মক সরকার পতনের ডাক দেয়া হবে এবং তারা অভ্যুত্থান সংগঠিত করবে। তারা অভ্যুত্থানের ডাক দিবে, গণ অভ্যুত্থানের। হুম। তার মানে যারা আন্দোলন করছে তাদের মধ্যেও বিভক্তি আছে। কেউ মন্ত্রীদের পদত্যাগ চাচ্ছে, কেউ এক না, দফা না, দাবি না, এটা বিভক্তি না। এটা বিষয়টা হচ্ছে যে ধরেন সবাই সবার মতামত রাখছে। কিন্তু হুম, তাদের দাবি কিন্তু মোটামুটি এক জায়গায়, যে তারা এই সরকারকে আর দেখতে চাইছে না। যেহেতু হুম, তাদের সহকর্মী, সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে। হুম। আমি শুনবো আপনার কাছে আবারও বিস্তারিত। আমি ব্যারিস্টার জিল্লুর, আপনার কাছে এই রায় নিয়ে শুনতে চাই যে তারপরে আমাদের দর্শকরা প্রশ্ন করেছে, আমাদেরও প্রশ্ন যে সেনাবাহিনী যে মৌনতা প্রদর্শন করছে এটা কি? মানে যখন মানুষ আ চুপ থাকে তখন দুটো অর্থ হয় রাজি না হয় আ রাজি এটা বিশেষ করে এরকমই বলা হয় মৌনতাই সম্মতির লক্ষণ। তো এখানে সেই ইস্যুটা প্রাধান্য পায় কিনা সেটা একটা বিষয়। আর রায়টার ব্যাপারে আপনার কাছে শুনতে চাই এবং সরকারের ইঙ্গিত ছাড়া কিছুই হয় না। কোর্টের আদালতে কোনো রায় হয় না। তো সেক্ষেত্রে সরকার কেন পানি ঘোলা করে এই সিদ্ধান্ত দিল? আগে তো দিতে পারত। আপনার কাছে এই ২-৩ টা বিষয় শুনতে চাই। আপনার মাইক্রোফোনটা অফ করা। হাসিন আক্তার, আপনাকে শুভেচ্ছা এবং আমার ২ জন বিজ্ঞ আলোচক এবং আমাকে যারা শুনছেন, যারা পরবর্তীতে শুনবেন, সবাইকে শুভেচ্ছা। আমি অত্যন্ত গভীর দুঃখের সাথে জানাচ্ছি এবং উপলব্ধি করছি এবং ব্যাখ্যা করছি এবং জাতির সামনে হতাশা প্রকাশ করছি। আমি একজন আইনের স্টুডেন্ট, আমি একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে জাজমেন্ট, এই জাজমেন্ট নিয়ে আমি অত্যন্ত ব্যথিত হৃদয়ে হতাশা প্রকাশ করছি। একটি হচ্ছে, আপনি দেখেন শ্রীলঙ্কার এলটিটি এর যে নেতা দিল্লুপায়